নমস্কার, সকলকে স্বাগত ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। মূলত ব্যবসাতে বলা হয় ফ্রি থাকলে প্রথমে ফ্রি দিয়ে কোনো মানুষকে অ্যাট্রাক্ট করুন আর তারপরে ধীরে ধীরে তার বৃদ্ধি করতে থাকুন। ঠিক যেমনটা একেবারে স্বনামধন্য এক কোম্পানি করেছে বিগত দিনগুলিতে। প্রথমে ফ্রি দিয়ে শুরু করেছিল, তারপর একের পর এক দফায় দফায় সেই রিচার্জ বেড়েছে এবং সেই রিচার্জ বেড়ে যাওয়ার কারণে এখন নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। আমরা গিয়েছিলাম একেবারে গ্রাউন্ড জিরোতে কথা বলতে, সাধারণ মানুষের এই বিষয়ে রিয়াকশন ঠিক কী সেটা জানার জন্য। তাদের মধ্যে যে রিয়াকশন এসছে তা সত্যিই অত্যন্ত দুঃখজনক। এবং শুধু তাই নয়, আপনি অনেকেই আছেন যারা কিনা সাধারণ মানুষ এবং তাদের সবথেকে বড় রুজি রোজগারের ওপর ঊর্ধ্বে গিয়ে কখনো যদি সাধারণ মানুষের আত্মীয় পরিজন বাইরে থাকে তাহলে সবথেকে বড় যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যোগাযোগ মাধ্যম। আর সেই যোগাযোগ মাধ্যমে যখন দিনের পর দিন চার্জেস বেড়ে যায় তখনই প্রশ্ন ওঠে সাধারণ মানুষের যাবতীয় যোগাযোগ মাধ্যমের নিরাপত্তা নিয়ে। কেন বলছি নিরাপত্তা শব্দটা? তার কারণ যদি সত্যি সত্যি দিনের পর দিন এইভাবে রিচার্জ বাড়তে থাকে, যদি রিচার্জের সংখ্যাটা বাড়তে থাকে, অ্যামাউন্ট বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষ রিচার্জটা করবে কি করে? আর রিচার্জ না করতে পারলে যোগাযোগটাই বা করবে কি করে? বিগত অনেক দিন আগে যখন একেবারে আমাদের পূর্বপুরুষরা ছিল তখন সেইভাবে টেলিফোন ব্যবহার করা হতো না। টেলিফোনের আগে তখন চিঠির সমাগম ছিল। একটা চিঠি এখন লিখলে পরে হয়তো 3 মাস 6 মাস বা 7 মাস পরেও এসে পৌঁছতো। রবি ঠাকুরের কথাগুলো নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। রবি ঠাকুর তার বিভিন্ন আশপাশের বিভিন্ন মানুষদের যখন চিঠি লিখতেন তখন সেই চিঠি অনেক সময় অনেক দেরি করে পৌঁছতেন এবং সেই বিষয় নিয়েও নানান রকম কবিতা উপন্যাস লিখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একই রকমভাবে এখন দিনের পর দিন মানুষের সেই যোগাযোগের মাধ্যম যত বেশি শিথিল হয়েছে, যত বেশি স্বতঃস্ফূর্ত হয়েছে, ততই বেড়েছে মুনাফা ব্যবসায়ীদের। আর সেই ব্যবসায়ীদের যারা একেবারে দিনের পর দিন এইভাবে ব্যবসা করছে তাদের পেছনে নেপথ্যে ইন্ধনটাকে দিচ্ছে। কেন দিনের পর দিন প্রাইভেট সেক্টরের বা প্রাইভেট এই ব্যবসায়ীদের দৌরাত্ম্য বাড়ছে? আমি আবারও কোট আনকোট বলতে পারি দৌরাত্ম্য। তার কারণ তারা যেভাবে দিনের পর দিন এইভাবে রিচার্জের সংখ্যা বাড়াচ্ছে তাহলে বলা যায় সেটা আদতেও কোনো বিজনেস নয়, সেটা আসলে হরির লুট। এবং সেই লুট একের পর এক সাধারণ মানুষের থেকেই তোলা হচ্ছে। সাধারণ মানুষ দিনের পর দিন বেচারা মান্না হয়ে একের পর এক দিনের পর দিন তারা রিচার্জ করে যাচ্ছেন। তার কারণ সত্যিই তো রিচার্জ না করলে যোগাযোগটা করবেই বা কী করে? ঠিক যেমনভাবে একেবারে প্রথমে ফ্রিয়ের লুট ছিল। আপনারা সবাই হয়তো, আমিও অনেক সময় এরকম হয়েছে, যারা সংবাদ মাধ্যমের কর্মী তারাও হয়তো এই ঘটনার সাক্ষী থেকেছে। রিচার্জ করেছি ফ্রিতে, প্রথম নোটিফিকেশান ফ্রিতে রিচার্জ, এবং তারপরে ফ্রিতে রিচার্জ করতে আপনারা শুরু করলেন। তারপরে দিনের পর দিন প্রথমে 139 বা প্রথমে 129, তারপর পরে 179, এখন সেটা বেড়ে কত হয়েছে শুনলে আপনারাও চক্ষু চড়কগাছ করবেন। আজ জুলাইয়ের 4 তারিখ এবং গতকাল থেকে এই যাবতীয় সিস্টেমের ওপর লাগু হয়েছে অনেক কিছু। আর এই যাবতীয় বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, ফ্রি থেকে আকাশছুঁই রিচার্জ সবটাই ব্রেন ওয়াশ? আমার দ্বিতীয় প্রশ্ন, যোগাযোগের মাধ্যমে কবে নজর পড়বে সরকারের? আমার তৃতীয় প্রশ্ন, সরকারি টেলিকম কোম্পানি নিয়ে কবে ভাববে সরকার? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, শুধু ব্যবসায়ী দিয়ে কি দেশ চলছে? সাধারণের নাবিশ্বাস ফ্যাক্টর নয়। এই যাবতীয় বিষয় নিয়ে আসবো আলোচনা পর্বে, কিন্তু তার আগে প্রথমে পরিচয় পর্ব সারবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন অরিন্দম গোস্বামী, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন অরিজিৎ মুখার্জি, বিজেপি সমর্থক। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের শোতে। আজকে যে ইস্যু রাখা হয়েছে এক কথা অঞ্জনের শোতে, তা হয়তো অনেকেরই এখন প্রশ্ন। যে দর্শক এই মুহূর্তে ঘড়ি কাটায় সন্ধ্যে 7টার এই শো দেখেন, সেই শোতে তারাও হয়তো ভাবছেন সত্যি হয়তো সাধারণ মানুষের সমস্যা নিয়ে আজকে শো করছি। হয়তো এই মুহূর্তে যারা প্যানেলিস্ট রয়েছেন তারা যে দলেরই সমর্থক হন না কেন, তারা প্রত্যেকেই হয়তো একটু হলেও তাদেরও টান পড়েছে। আমি প্রথম জানার চেষ্টা করব অরিজিৎ বাবুর কাছে। অরিজিৎ বাবু, টান পড়েছে?
আনমিউট করুন প্লিজ। দুঃখজনক ঘটনা, এগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যেভাবে দাম বাড়ানো হচ্ছে বা ট্রাইয়ের গাইডলাইনকে কার্যত সাইডে রেখে যেভাবে এই টেলিকম সংস্থাগুলো স্বেচ্ছাচার করে যাচ্ছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু আপনাকে বুঝতে হবে অঞ্জনদা, যে এটা শুধু এখন বলে ব্যাপারটা নয়। এটা যে গভর্নমেন্টই থাক না কেন, বেসরকারি সংস্থাগুলো তারা নিজস্ব আইন চালানোর চেষ্টা করে এই রিচার্জের যে কোনো ব্যাপারের উপর, তারা নিজস্ব আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করে দেয়। কিন্তু মানুষের যে কতটা প্রবলেম হয়, মানুষের যে কতটা পকেট থেকে টাকাটা বার করে প্রত্যেক দিন রিচার্জের পরিমাণটা যদি বাড়তে থাকে, মানুষকে যে কতটা যন্ত্রণা ভোগ করতে হয়, সেটা রিচার্জ কোম্পানিগুলোর মালিক যারা, মানে এই আমাদের এর কোম্পানিগুলোর মালিক যারা, তারা কিন্তু একবারও ভাবে না। সেটা যারাই হোক না কেন, যে বা যারাই হোক না কেন। হ্যাঁ, অবশ্যই প্রাইভেটাইজেশন দরকার সবসময়, যে যেমন মানে গভর্নমেন্ট কোম্পানিগুলোর দিকে নজর দেওয়া দরকার, একইভাবে প্রাইভেট কোম্পানিগুলোরও আরো বেশি করে উন্নতি দরকার। কিন্তু যেভাবে কোম্পানিগুলো নিজস্ব আইন মানুষের ওপর নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। এবং এটা যে কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে আমি বলবো, রাজনীতির বাইরে গিয়ে বলবো যে অবশ্যই এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং কষ্টকর যে যেভাবে রিচার্জের দাম কদিন বাদে বাদে বাড়ানো হচ্ছে। সেটা এই গভর্নমেন্ট বলে নয়, আমরা বিগত ইউপিএ আমলেও দেখেছি যে কোম্পানিগুলো একে অন্যের সাথে কম্পিটিশন করে এক এক করে দাম বাড়ায়। একটা কোম্পানি দাম বাড়ালে আর একটা কোম্পানি দাম বাড়ায়। তো সুতরাং এখানে এটা বুঝতে হবে যে তারা নিজস্ব স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, কিন্তু মাঝখানে একেবারেই হয়তো সত্যি নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে চাইছে, কিংবা হয়তো যারা এই মুহূর্তে সমর্থক বসে রয়েছেন তাদেরও নাভিশ্বাস উঠছে। কিন্তু এই যাবতীয় বিষয় নিয়ে সাধারণ মানুষের রিয়াকশনটা ঠিক কী, সেটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, দেখুন। এক ধাক্কায় 25% পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি, সাধারণ মানুষের মাথায় হাত। সরকার কি হস্তক্ষেপ করবে? ভারতের 90% মানুষের কাছে ফোন আছে। আজকাল প্রতিটি মানুষ ফোনের উপর নির্ভরশীল, কারণ ফোন একজন ব্যক্তির দৈনন্দিন জীবনে একটি বড় ভূমিকা পালন করে। আর এরই মধ্যে টেলিকম কোম্পানিগুলো যা খুশি তাই করছে। এক ধাক্কায় 25% পর্যন্ত ট্যারিফ বাড়িয়েছে জিও, এয়ারটেল, ভিআই। সরকার কি হস্তক্ষেপ করবে? জিও, এয়ারটেল সহ দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলো এক লাফে অনেকটা করে বাড়িয়েছে তাদের ট্যারিফ। এই আবহে সাধারণ মানুষের মাথায় হাত পড়তে চলেছে। তবে এই টেলিকম সংস্থাগুলোর ট্যারিফ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার আপাতত কোনো হস্তক্ষেপ করবে না বলেই দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী টেলিকম সংস্থাগুলোর ট্যারিফ বৃদ্ধি নিয়ে সরকারের অবস্থান হল, এখনও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে টেলিকম পরিষেবা শুল্ক অনেক সস্তা। এই আবহে সরকার চায় এই সংস্থাগুলো যাতে পরিষেবার মান উন্নয়নের দিকে নজর দেয়। এহেন পরিস্থিতিতে সংস্থাগুলোর ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করবে না। এক আধিকারিক বলেছেন, টেলিকম সেক্টরে বর্তমানে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে এবং এখন পরিস্থিতি এমন কোনো সংকটজনক পর্যায়ে পৌঁছে যায়নি যার জন্য কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করতে হবে। ট্যারিফ বৃদ্ধির জেরে উপভোক্তারা কিছুটা চাপ অনুভব করতে পারেন, তবে 3 বছর পরে এই ট্যারিফ বৃদ্ধি ঘটেছে। এই সপ্তাহেই জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের ট্যারিফ বৃদ্ধি করেছে। এক একটি সংস্থা প্রায় 11 থেকে 25% পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করেছে। এই মূল্যবৃদ্ধি থেকে প্রাপ্ত আয় পরিষেবা উন্নতি খাতে খরচ করার কথা ভাবছে সংস্থাগুলো। এদিকে এই প্রসঙ্গে ট্রাইয়ের এক আধিকারিক বলেন, সংস্থাগুলো নিজেদের ইচ্ছে মতো ট্যারিফ বাড়াতে পারে, তবে তার বিনিময়ে তাদের পরিষেবার মান ভালো হতে হবে। এই আবহে সাধারণ মানুষের মাথায় হাত পড়তে চলেছে। তবে এই টেলিকম সংস্থাগুলোর ট্যারিফ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার আপাতত কোনো হস্তক্ষেপ করবে না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। বোঝানোর চেষ্টা করলাম যে দর্শকরা এই মুহূর্তে দেখছেন আমাদের চ্যানেলে, এবং তাদের মধ্যেও হয়তো এই বিষয়টা অত্যন্ত ভাবাচ্ছে। আমি সরাসরি চলে যাব অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, অরিজিৎ বাবুর কথা তো শুনলেন এবং আমাদের এই প্রতিবেদনও শুনলেন। টান পড়েছে নিশ্চয়ই আপনাদেরও, যারা সাধারণ মধ্যবিত্ত তাদের প্রত্যেকের পকেটেই টান পড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে দিনের পর দিন তারিফ বাড়ছেই। কখনো 149, কখনো 199। আমি জানি না অদূর ভবিষ্যতে আরও এর পরিমাণ বাড়বে কিনা। অরিন্দম বাবু।
দেখো, ঘটনা হচ্ছে অরিজিৎ যে শুরু করলো একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে, আর ও শেষ করলো গিয়ে বিজেপি নেতার বক্তব্যের থেকে। যাই হোক, এটা এক্সপেক্টেড, কেননা ও বিজেপির হয়ে বলতে বসেছে, সেক্ষেত্রে ওকে ওর দলকে ডিফেন্ড করতেই হবে। এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু একথা তো আমরা সবাই স্বীকার করব যে এতে সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে। এবার এই অসুবিধের জায়গাটা তুমি যদি ধরো, তাহলে কেবল টেলিকম সেক্টরে নয়, আমরা কেন যে কৃষি বিল ছিল সেখান থেকে যদি আমি তোমাদের বলা শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আসল মানে লক্ষ্যটা কি ছিল। দেখো, কৃষি বিলে যেমন, কৃষি আইনে যেমন বারবার করে বিজেপি বোঝানোর চেষ্টা করেছিল যে এতে আপনার গ্রামের থেকে আপনার মাঠের ফসল বড় বড় কোম্পানিগুলো কিনে নিয়ে যাবে, তারপর এতে কৃষকদের ভালো উপকার হবে, এতে কৃষকদের লাভ হবে। আমরা সেই সময়টায় বলেছিলাম যে প্রথমে তো কৃষকের কাছ থেকে সরাসরি কোম্পানিগুলো কিনবে, এতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কৃষকরা লাভবান হবে, কিন্তু সেই যখন তারা কৃষকের কাছ থেকে ফসল কিনে নিয়ে গেলে ক টাকা বেশিতে কিনবে, 1 টাকা 2 টাকা 5 টাকা, সেইটা নিয়ে গিয়ে প্রথমে শপিং মল বানিয়ে আপনার লোকাল যে দোকানগুলো, সেই দোকানের থেকে 1 টাকা কমে আপনাকে দেবে। আর ওই দোকানদারগুলো যখন পরবর্তীকালে বিক্রির অভাবে উঠে যাবে, তারপর সেই 1 টাকা কম দামটা আপনাকে 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা বেশি দরে কিনতে হবে। আমরা এটাই বরাবর বোঝানোর চেষ্টা করেছিলাম। আর হয়তো সরকার কোথাও না কোথাও আন্দোলনের চাপেই হোক বা তাদের শুভবুদ্ধি উদয় হোক, তার ফলে গিয়ে তারা বুঝতে পেরেছিল, বুঝে কৃষক বিলটা প্রত্যাহার করে নিয়েছিল। এই একই জিনিস হয়েছে এই টেলিকম সেক্টরে। দেখো, প্রথম যখন জিও ঢুকলো একদম ফ্রি নিয়ে, সেটা নিয়ে আমাদের বিভিন্ন বক্তব্য ছিল যে তাদের অনেক ঋণ মাফ করা হয়েছে, তাদের কোটি কোটি টাকা দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য, এই সমস্ত নিয়ে আমাদের বক্তব্য ছিল। কিন্তু বক্তব্যটা আজকে সেই জায়গায় নয়। আজকে দেখো, তোমরা জিও যখন ঢুকলো মার্কেটে, সেই সময় ফ্রিতে দিল, ফ্রিতে দিয়ে ভোডাফোন, এয়ারটেল, যে সমস্ত কোম্পানিগুলো ছিল তাদের বিক্রি ডাউন হয়ে গেল, কিন্তু সেগুলোও ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের একটা শেয়ার হোল্ড রয়েছে, সেখান থেকে তারা তবুও কোনোভাবে সাস্টেন করে গেলেন। কিন্তু যেই সমস্ত ছোট ছোট কোম্পানিগুলো ছিল, যেমন তোমার মনে থাকবে ইউনিনর, যেমন ডোকোমো, যেমন আইডিয়া, এই কোম্পানিগুলো খুব সস্তায় তাদের সার্ভিস প্রোভাইড করতো। সেই কোম্পানিগুলো এই ব্যবসার মার্কেটে, এই প্রতিযোগিতার মার্কেটে টিকে না থাকতে পেরে উঠে গেল। এবার আমরা তো কিছুদিন কম পয়সায় রিচার্জটা করতে পারলাম, সমস্ত ফেসিলিটিস উপভোগ করলাম, কিন্তু যখন ওই কোম্পানিগুলো উঠে গেল, এখন এই 3টে কোম্পানি মিলিয়ে, এয়ারটেল, ভোডাফোন, জিও, এই 3টে কোম্পানি মিলিয়ে তাদের সমস্ত রকম পরিষেবার দাম দিনে দিনে বাড়িয়ে যাচ্ছে। আমাদের এই যে কেন্দ্রীয়করণ, যে কোনো, সেটা তুমি ক্ষমতার বলো, সেটা তুমি সরকারি ব্যবসার জায়গায় বলো, সেটা তুমি বেসরকারি ক্ষেত্রেও বলো, যে এই যে কেন্দ্রকরণের বিরোধী আমরা এই কারণেই যে যেদিন এদের প্রয়োজন হবে, ছোট ছোট কোম্পানিগুলো যারা এই পয়সাটা মানে এই প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে পারবে না, তারা যেদিন উঠে যাবে, তারপর এই বড় কোম্পানিগুলোর হাতে সম্পূর্ণ মার্কেট চলে আসবে, আর মার্কেটটাকে, বাজারটাকে নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পূর্ণ তাদের হাতে চলে যাবে। আর আজকে যেটা হচ্ছে, সেদিনও সেই একই ঘটনা ঘটতে থাকবে। আমাদের প্রতিবাদ, আমাদের বিরোধিতাটা এই জায়গাটাতে বরাবরই ছিল, আজকেও সেটা রয়েছে। দেখো, অনেকে বলবে যে ভারতবর্ষে রিচার্জের খরচা অন্যান্য দেশের থেকে অনেক কম, আমি মেনে নিচ্ছি, কিন্তু মেনে নিয়েও বলছি ভারতবর্ষের আর্থসামাজিক যে অবস্থা, ভারতবর্ষের সেই আর্থসামাজিক অবস্থায় তুমি জানবে, এক একটা বাড়িতে যদি 4 জন মেম্বার হয়, সেই 4 জনের হাতেই আজকে ফোন রয়েছে। ফোন ছাড়া না তোমার আধার কার্ড হবে, না তোমার রেশন কার্ড হবে, না তুমি স্কুলে ভর্তি হতে পারবে, তোমার সমস্ত কিছুতে ফোন নাম্বারটা ম্যান্ডেটারি। সেই জায়গায় 4 জনের জন্য 4টে ফোন বরাদ্দ। আগে কি হতো, বাড়ির মা হয়তো তার ফোনে 10টা টাকা রিচার্জ করে রাখতেন, সে তার ছেলেকে মেয়েকে মিস কল দিত, মিস কলের ব্যাক মিস কলটাকে উল্টে সে বাড়ির ছেলে বা মেয়ে ফোন করে নিত। কিন্তু আজকে যেই পরিস্থিতিটা হয়েছে, তোমাকে যদি সেই নম্বরটাকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তোমাকে ন্যূনতম ওই প্রায় 200 টাকা আজকে রিচার্জ করতেই হবে। মানুষের একদিকে কাজের নেমে গেছে, কাজের গ্রাফ নেমে গেছে, মানুষের
যে সাধারণ মানুষ ভারতবর্ষের তাদের পকেটে পয়সার পরিমাণ কমেছে, এইদিকে এই ইন্টারনেট, এই ফোন, এই নাম্বার, এইটাকে সমস্ত ক্ষেত্রে ম্যান্ডেটারি করে দিয়ে আমাদের পকেট কাটার যে ঘৃণ্য চক্রান্তটা এটা সরকার আর এই বাজার দুটো একসাথে করছে, সেটা অত্যন্ত খারাপ। একেবারে 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 অরিন্দম বাবু ঠিক যেই জায়গাতে আপনি বলছেন যে সাধারণ মানুষের পকেট সত্যি একেবারে গড়ের মাঠ হতে যাচ্ছে। আমি অরিজিৎ বাবুর কাছে আসবো। অরিজিৎ বাবু, একটা বিষয় শুধু জানার চেষ্টা করব। আপনি প্রথমে একদম শুরুতেই আপনার কনভারসেশনের সময়তে আপনি বললেন যে সরকারের ওপর দোষ দিয়ে নয়, বা আপনাদের সরকারের উপর শুধুমাত্র নয়, এর আগেও অনেক সময় এরকম হয়তো হয়ে থাকবে। কিন্তু আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন বিএসএনএল তো রয়েছে, আমি একদম নাম ধরে বলছি, বিএসএনএল তো রয়েছে, বিএসএনএল এর দিকে আপনারা ধ্যান ধারণা কেন রাখছেন না? বিএসএনএল এর দিকে এখনো পর্যন্ত কেন ইনভেস্টমেন্ট সেইভাবে নেই, যার দরুন বিএসএনএল এর দিন দিন রিচার্জ হয়তো কম, মানুষ যে তার দিকে ঝুঁকে পড়বে, তার সঙ্গে তার সার্ভিস তো পাচ্ছে না। হয়তো অজগ্রামে বিএসএনএল এর টাওয়ারই পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট আমি এখানে বসে এখন শো করছি, বললে অবাক হবেন, সেখানেও বিএসএনএল এর ঠিকঠাক টাওয়ার পাওয়া যায় না। অরিজিৎ বাবু, দেখুন অবশ্যই সরকার ভাবনা চিন্তা করবে, যেভাবে এই প্রাইভেট কোম্পানিগুলো স্বেচ্ছাচারিতা করে যাচ্ছে, সরকার অবশ্যই ভাবনা চিন্তা করবে। কিন্তু আমরা আগেও দেখেছি যখন ইউপিএর আমলে বারবার এরকম দাম বেড়েছে, কিন্তু তখনও কিন্তু সরকার কোনো রকম হস্তক্ষেপ করেনি। এবং সব থেকে বড় কথা, সেটা আমরা দোষ দিই না ইউপিএ কে, কারণ কোনো ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করার অধিকার বা ক্ষমতা থাকে না। এই কোম্পানিগুলো যেটা করেছে, যে তারা নির্ভরশীলতা বাড়িয়েছে ধীরে ধীরে, তারপরে তারা এই স্বেচ্ছাচারিতাটা করেছে। অবশ্যই আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে সরকার নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা করবে যে কিভাবে বিএসএনএল এর মতো কোম্পানিকে আবারও আগামী দিনে মার্কেটে ভালো পজিশনে নিয়ে আসা যায়। কিন্তু এখানে আমি একটা কথা বলি, কৃষি বিলের কথা যখন আদায় হলো, অরিন্দমবাবু বললেন, উইথ ডিউ রেসপেক্ট বলি, আপনাদের এটাও ভাবতে হবে যে এই রাজ্যে কংগ্রেস হয়তো আমাদের বিরোধী, কিন্তু আমি অধীর বাবুকে যথেষ্ট রেসপেক্ট করি। অধীর বাবু বহু জায়গায় এই রাজ্য সরকারের বিরোধিতা করেছিলেন, শুধু সন্ত্রাস নিয়ে নয়, মূল্য বৃদ্ধি নিয়ে। আপনি দেখুন নির্বাচনের পর পেট্রোলের দাম বৃদ্ধি হলো এই রাজ্যে, কই কংগ্রেস তো কোনো কথা বলছে না, ইন্ডিজোটের শরিকরা কোনো কথা বলছে না। রাজ্যের কংগ্রেসের নেতারা প্রতিবাদ করলে সেন্ট্রাল কংগ্রেসের নেতারা তাদেরকে দাবিয়ে দিচ্ছে। এবং শুধু তাই নয়, আলুর দাম বাড়লো, পেঁয়াজের দাম বাড়লো, শাকসবজির দাম বাড়লো। আপনি ভেবে দেখুন তো, পেট্রোলে 1 টাকা করে বাড়লে পার ডে 1 লিটার হলে 30 টাকা, মাসে বছরে কত টাকা হয় অঞ্জন বাবু? এটাও বুঝতে হবে। এই রাজ্যের যারা সরকার শুধু নয়, গোটা ইন্ডি জোটের যারা শরিক, কংগ্রেসের যারা জোট সরকারে আছে কংগ্রেসের সাথে, মানে জোটে যারা রয়েছে, মানে বিভিন্ন রাজ্যে তারা সরকারে রয়েছে। আজকে আমরা দেখেছি যে চাকরি বাকরির ক্ষেত্রেও, বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রেও আপনাকে বুঝতে হবে, যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ এর সরকার নেই, সেই সকল রাজ্যেও কিন্তু এই বেকারত্বের হার মারাত্মক লেভেলে বেড়ে গেছে। আজকে রাস্তায় মানুষ ভিক্ষা করতে বসতে বাধ্য হচ্ছে। হকাররা যারা এত বছর ধরে আজকে রাস্তায় বসে তারা করে কমে খাচ্ছিল, অবশ্যই বেআইনি ভাবে জমি দখলের বিরুদ্ধে আমরা। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই রাজ্যের সরকার কংগ্রেসের জোট শরিক, যারা এই 13 বছর প্রায় 3টে টার্ম সরকার চালাচ্ছে, তারা আজকে হকারদেরকে বসিয়েছিল, তারাই হকারদেরকে তুলে দিচ্ছে পিটিয়ে। সুতরাং আমরা অবশ্যই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, কিন্তু এটা কিন্তু সরকার ডাইরেক্টলি দাম বাড়াচ্ছে না। আপনাকে বুঝতে হবে, এই যে কোম্পানিগুলো যারা রয়েছে, তারা ট্রাইয়ের গাইডলাইনকে বেশিরভাগ সময় ফলো করেন। আমি আমারও বলছি, আমি আজকে যে শো করছি, আমি কোনো সরকারের এগেনস্টে বা সরকারের সাপোর্টের জন্য নয়। আমার একটা তথাকথিত বিষয় রয়েছে এবং অত্যন্ত স্ট্র্যাটেজিক ওয়েতে আমি সেই প্রশ্নটা করছি। আমার প্রশ্ন এটাই ছিল যে বিএসএনএল এর দিকে কেন ধ্যান রাখা হচ্ছে না। আজকে আমার প্রশ্ন এখানেই যে বিএসএনএল এর সার্ভিসের দিকে নজর কেন দেওয়া হচ্ছে না। আমি মানছি যে জিওর যা কিছু রিচার্জ বাড়ানো হচ্ছে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, সব মানছি, কিন্তু আমার প্রশ্ন তো এটাও আছে সঙ্গে সঙ্গে, বিএসএনএল এর দিকে, সার্ভিসের দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে হয়তো জিওর এই বাড়বাড়ন্তটা থাকতো না। তার কারণ মার্কেটে কম্পিটিশন যত থাকবে, ততই সেখানে এই স্বেচ্ছাচারিতাগুলো কমবে। তার কারণ যত বেশি কম্পিটিশন, তত বেশি মানুষ চাইবে সেখানে যত কমে পরিষেবা দেওয়া যায়। এবং এখানেই তো বিরোধী এবং শাসকের দ্বন্দ্ব। সেই কম্পিটিশনের বাজারও একই বিষয়, একই প্রোপাগান্ডা। যত বেশি কম্পিটিশন, সাধারণ মানুষের তত বেশি লাভ। অরিজিৎ বাবু, দেখুন আমি অবশ্যই এই কথাটা আপনার সাথে সহমত যে বিএসএনএল এর উপর সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত, এবং সরকার অবশ্যই সেটা দেবে। দেখুন এতদিন পর্যন্ত আমরা হয়তো দেখেছি যে এরা আগে আমরা পোস্টপেড কানেকশন ইউজ করতাম, যেরকম ব্যবহার করতাম সেরকম বিল আসতো। আস্তে আস্তে আমরা কি দেখেছি, অবশ্যই অরিন্দম বাবু একটা কথা ভালো বলেছেন, যে কিছু ছোট
কোম্পানি যারা ছিল তাদেরকেও তুলে আনার ব্যবস্থা আগামী দিন নিশ্চয়ই সরকার ভাববে এটা নিয়ে কিভাবে করা যায়, এয়ারসেল, ডোকোমো, আইডিয়া এদের মানে ইউনিনর এদের মতো। কিন্তু এটাও ঠিক যে আজকে সরকারের যে প্রচেষ্টা অবশ্যই আছে এবং বিএসএনএল এর যে মানোন্নয়ন সেটার জন্য সরকার অবশ্যই চিন্তা করছে। এতদিন ধরে প্রাইভেট কোম্পানিগুলো হয়তো ফ্রিতে কানেকশন দিয়েছে, আমরা সেগুলো ব্যবহার করেছি, 199 টাকা, 150 টাকা, 149 টাকা আমরা রিচার্জ করতাম। কিন্তু বর্তমানে অবশ্যই এটা ভেবে দেখার গুরুত্ব দিয়ে ভেবে দেখার সময় এসেছে যে বিএসএনএল এর মতো যারা সরকারের কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে তাদের পজিশন বা মানোন্নয়নটাকে যাতে আরো বাড়ানো যায়। অবশ্যই আমি এটা আপনার সাথে সহমত, এটাকে সরকারের অবশ্যই ভেবে দেখা উচিত। এবং আজকে আপনি এত তাড়াতাড়ি হয়তো জিনিসটা মেনে গেলেন, আমি সরাসরি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, একটা বিষয় তো নিশ্চয়ই আপনিও মানবেন যে আজকে যখন আমি প্রশ্ন করছি তখন অরিজিৎ বাবুরা বলছেন যে হ্যাঁ সত্যি এটা ভেবে দেখা দরকার, হয়তো এর আগেও ভেবেছেন, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন কোথায়? এখনো পর্যন্ত যখন জিও তাদের রিচার্জ বাড়াচ্ছেন, এটা তো একদিনে হয়নি, এর আগেও তো রিচার্জটা বেড়েছে, এমন নয় যে হঠাৎ করে বেড়ে গেছে এই 25%, এর আগেও কিন্তু বেড়েছে রিচার্জ, তখনও তো সরকারের টনক নড়েনি। এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী কিংবা এনডিএ সরকারের মধ্যে থেকে কেউ এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলেনি। ইনফ্যাক্ট আপনারাও, বিরোধীরাও এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি অরিন্দম বাবু। না দেখুন, ঘটনা হচ্ছে যে এই আমার বিজেপির বন্ধু যিনি বলছেন যে এটা বাড়ানো ঠিক হয়নি বা বিএসএনএল এর দিকে নজর দেওয়া দরকার, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত আমি সহমত। কিন্তু এই যে সরকার নজর দেবে, এতে আমার আপত্তি রয়েছে। কারণ সরকার আর কবে দেবে? 10টা বছর তো হয়ে গেল। এবার তুমি যদি বলো এই যে বিএসএনএল, টিএসএনএল ইত্যাদি যে নিম্নমুখী ব্যবসা, এইটা আমাদের সময় শুরু হয়েছে। দেখো, আমি পরিষ্কার তোমায় বলছি, তখনও সরকারি প্রত্যেকটা জায়গায় বিএসএনএল ইউজ করা হতো। তুমি মানে অন্তত যদি মার্কেট শেয়ার দেখো 20%। অরিন্দমবাবু সাউন্ড আসছে না। 20%। আমি কি অডিবল? এবার যখন সরকার থেকে আমরা চলে যাই 2014 সালে, তখন বিএসএনএল এর মার্কেট শেয়ার প্রায় 20% ছিল। সেই জায়গা থেকে আজকে কত দাঁড়িয়েছে? তার মানে যখন বিজেপি ক্ষমতায় আসার পরে আস্তে আস্তে বিএসএনএল এর মার্কেট শেয়ার কমেছে। আর কমার কারণ হচ্ছে এই যে জিওর মতো যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, তারা সরকারের প্রতি বা বিজেপি দলের প্রতি যে দায়িত্বটা পালন করেছে, যে নিষ্ঠাটা পালন করেছে, নিষ্ঠার সঙ্গে তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা, বিশেষত আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা প্রদান করেছে, তার বিনিময়ে ভারতবর্ষের সরকার আজকে তাদের সরকারি সুযোগ সুবিধাগুলো প্রদান করেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে বললো পশ্চিমবঙ্গে তেলের দাম বেড়েছে ইত্যাদি ইত্যাদি, সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, সেই নিয়ে আমরা কিছু বলছি না। আমি তোমাকে একাধিক ছবি দেখিয়ে দিতে পারি, একাধিক জায়গায় আমাদের প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব তার বিরোধিতা করেছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন রকম কর্মসূচি আমরা পালন করেছি। এটা আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, এটা জানালাম, তুমি নাই জানতে পারো, আমার দলের ব্যাপার আমি বেশি জানবো, এটাই খুব স্বাভাবিক, আমি তোমাকে বলে দিচ্ছি এটা। দেখো, পরিষ্কার কথা হচ্ছে যে সাবস্টিটিউট অল্টারনেট বা সরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোকে প্যারালালি চলানোটা খুব দরকার। যদি না চলে তাহলে আজকে যেই অবস্থাটা হয়েছে সেই অবস্থাটা হতে বাধ্য। ঠিক পশ্চিমবঙ্গে সরকারি স্কুলগুলোর যা অবস্থা, বিভিন্ন স্কুলে একেবারে অরিন্দমবাবু, আবারও আপনার কাছে আসবো এবং অরিজিৎবাবু আপনার কাছেও আসবো, কিন্তু এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম গ্রাউন্ড জিরোতে নেমে, একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলেছেন একবার শোনাই? হ্যাঁ, আসছি অরিন্দমবাবু, আপনার কাছে আসছি, একবার একটু বাইকটা খালি শুনে নিয়ে আসছি প্লিজ। এগুলো এক ধরনের প্রতারণাই বলতে পারেন, কারণ প্রথমে ফ্রি সার্ভিস দিয়ে মানুষকে সেটাকে মানে ইউজ টু হয়ে গেল, মানুষ সেখানে অ্যাডিক্ট হয়ে গেল, তারপরে হঠাৎ করে সেটা সেই মানে প্যাকটা বাড়িয়ে দেওয়া মানুষের ক্রাইসিসের জায়গাটা আরো বাড়িয়ে দিল। একেই তো সবকিছুরই দাম বাড়ছে, তো তার সাথে সাথে যদি এরও দাম বেড়ে থাকে মানুষের তো সমস্যা হচ্ছে। এগুলো তো প্রতারণা। অ্যাকচুয়ালি সবকিছুই তো এখন সোশ্যাল মিডিয়ার ওপর বেস করেই চলছে। বিজনেস বলুন কি, আমার ক্ষেত্রে যেটা, আমার বিজনেস কমপ্লিটলি সোশ্যাল মিডিয়ার ওপরই বেস করে চলে।
তো সেক্ষেত্রে আমার তো সমস্যা হচ্ছেই, অনেকটা খরচ বেড়ে গেল। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিএসএনএল এর সার্ভিসটা আমরা সেই অর্থে পাইনি, যে কারণেই নতুন অন্যান্য ব্র্যান্ডে ট্রান্সফার করা। আগে তো সবার বিএসএনএলই ছিল প্রথম দিকে, তো সার্ভিস বেটার টু বেটার দিয়েছে, ফ্রিতে সার্ভিস দিয়েছে, ইউজ টু হয়ে গিয়েছে, এখন সমস্যা হচ্ছে। আমার না এই বাইকটা শুনে একটা বিষয় খুব মনে পড়ছে, ছোটোবেলায় সায়েন্সের বইতে ছিল বাস্তুতন্ত্র, এবং সেখানে একটা পুরো পিরামিড ছিল। এবার বড় খাদকেরা ছোট খাদকদের খেয়ে নিতেন, অর্থাৎ রাঘব বোয়াল ছোট মাছদের খেতেন। এবার এই বিষয় নিয়ে একটি ছোট প্রতিবেদনও আপনাদের সামনে রাখবো, তারপর আসছি আলোচনায়। দেখুন। মোবাইল ছাড়া নেই উপায়, আজ মোবাইলের জন্যই নিরুপায়। জিও হোক কিংবা এয়ারটেল, বাড়তি রিচার্জ মূল্যে গ্রাহকরা সমস্যায়। বর্তমান সময়ে মোবাইল ফোনে আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ছাড়া যেন এক পাও চলতে পারেন না সাধারণ মানুষজন। একদিকে ভোট পরবর্তী সময়ে সেই মোবাইলে হঠাৎ করে রিচার্জের টাকা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে গ্রাহকরা। ভোটের পর থেকে জিওর মালিক এভাবে টাকা বাড়াচ্ছে। আমাদের বাচ্চার পড়াশোনা, এবার বাইরে লোক থাকে, ফোনের তো সবসময়তেই দরকার পড়ছে। কি করে ফোনে রিচার্জ করব? এখন ছেলের টিউশনের পয়সা দেবো না ফোনে রিচার্জ করব? বাড়ির গৃহবধূ থেকে দোকানদার এমনকি গ্রাহক সবাই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে দোকানদার যারা রয়েছে তাদের গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়তই ঝগড়া লাগছে বলেই ব্যবসায়ীদের দাবি। হ্যাঁ, রিচার্জের জন্য তো এখন আগে যে কাস্টমার রিচার্জ করতো, এখন সেরকম তো রিচার্জ করছে না। এসে লোক বলছে এত টাকা রিচার্জ বেড়ে গেছে, এই কারণের জন্য তো লোক তো রিচার্জ না করেই চলে যাচ্ছে। এদিকে অনেক গ্রাহকদের দাবি, ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো এই টাকা বাড়িয়ে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে 50 টাকার ওপরে বেড়েছে। বর্তমান গ্রাহকদের দাবি অবিলম্বে এই রিচার্জের পয়সা কমানো হোক। রিচার্জ এই মাস থেকে টাকা বাড়ানো হয়েছে 50 টাকা করে। আগে 240 টাকা রিচার্জ হয়ে যেত, এখন আরও 50 টাকা বেড়েছে। এখন তো সবারই মোবাইল দরকার হচ্ছে, বাচ্চাদের পড়াশোনা করতে সব কিছুতেই মোবাইল লাগছে। এইভাবে রিচার্জ বাড়ালে আমরা সাধারণ মানুষ কি করব? মোবাইল ছাড়া এখন চলার কোনো উপায় নেই, বিশেষ করে যারা কাজের স্বার্থে বহির্জগতের সঙ্গে যুক্ত। এছাড়াও যেমন রেশন, স্কুলে ভর্তি, স্কুলের পড়াশোনা, আধার কার্ড, ব্যাংকের টাকা লেনদেন, এই ধরনের বহু ক্ষেত্রেই এই মোবাইল বর্তমান সময়ে অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। আর এইসবের মধ্যে বাড়তি রিচার্জ মূল্য গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শিলার রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আপনারা দেখলেন প্রতিবেদন, এবং আমরা কথা বলেছিলাম একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে। একটা জিনিস আমি বুঝতে পারছি না যে সরকারের কেন এই বিষয়ে হস্তক্ষেপ এখনো পর্যন্ত নেই, এবং 3 তারিখ থেকে এই যে ঘোষণা হয়েছে, 3 তারিখ থেকে এই ঘটনাগুলো ঘটবে, রিচার্জ বাড়বে, এটা একদিনের তো ঘোষণা নয়, অনেক দিন আগে থেকে এই ঘোষণা হয়েছে। আমার প্রশ্ন শুধুমাত্র অরিজিৎবাবুর কাছে। অরিজিৎবাবু, আপনারা বলছেন যে পরবর্তীকালে দেখা হবে, নানান রকম কথা বলছেন। আমার প্রশ্ন শুধু একটা, আমি আপনার কাছ থেকে স্পেসিফিক অ্যান্সারটা শুধু জানার চেষ্টা করব। কেন এখনও পর্যন্ত 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত জিওর বাড়বাড়ন্ত বাড়ছে? মুকেশ আম্বানির বাড়বাড়ন্তের পেছনে বারবার যখন একেবারে আদানি আম্বানি নিয়ে রাহুল গান্ধী সংসদে কথা বলেন, এর আগেও নানান রকম কথা বলেছেন, তখন আপনারা এই বিষয়ে কমপ্লিটলি এড়িয়ে গেছেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই অরিজিৎবাবু। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এবার তো বুঝতে পারছেন যে সাধারণ মানুষের নাবিশ্বাস হচ্ছে। আর কবে কথা বলবেন অরিজিৎবাবু? দেখুন, নরেন্দ্র মোদীজি বিভিন্ন ইস্যুতে অনেক সময় কিন্তু আদানি আম্বানির বিরুদ্ধেও কথা বলেছেন। আর সব থেকে বড় কথা আপনাকে বুঝতে হবে, এরকম শুধু ব্যবসায়ীদের পক্ষ বিপক্ষ বলে নয়। যদি তাই দেখতে হয় তাহলে ইন্ডিজোটের নামকরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাজপুর বন্দরের দায়িত্ব দিয়েছিলেন আদানিকে, সুতরাং তিনিও আদানির উপর নির্ভরশীল। তাহলে তখন কংগ্রেস চুপ ছিল। যাই হোক, সেটা আমার বক্তব্য নয়। আমার বক্তব্য হচ্ছে 2014 সালের আগে বিএসএনএল এর কখনোই এতটা বিশাল ভালো কন্ডিশন ছিল না যে লোকে জিওকে অ্যাকসেপ্টই করবে না বিএসএনএল কে নেই। সুতরাং আমি অবশ্যই মনে করি যে বিএসএনএল এর মতো কোম্পানিকে অবশ্যই মানোন্নয়ন দরকার, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে সরকার এতদিন ধরে নিশ্চয়ই বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোকে সুযোগ দিয়েছিল, তারাও কম্পিটিশনের মার্কেটে
সে যতটা কম দামে মানুষকে ভালো পরিষেবা দিতে পারে। কিন্তু যখন তারা স্বেচ্ছাচারিতা শুরু করেছে দিনের পর দিন, নিশ্চয়ই সরকারের সেটা মাথায় রয়েছে। সরকার যেটা করবে সেটা তো সবসময় জনসমক্ষে আপনাকে জানিয়ে করবে না, তারা অবশ্যই সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে। তারা প্রাইভেট কোম্পানিগুলোর এই দাম বাড়ানোর সিদ্ধান্তে হয়তো হস্তক্ষেপ করছে না, কিন্তু তারা একই সাথে হয়তো নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে বিএসএনএল এর মতো কোম্পানিকে আগামী দিনে একটা ভালো মানোন্নয়নের জায়গায় নিয়ে আসা, যাতে এই প্রাইভেট কোম্পানিগুলো চাপে থাকে এবং তারা দাম কমিয়ে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করে। অবশ্যই আমি এটা বিশ্বাস করি ভারত সরকার অবশ্যই অনেক বড় বড় ইস্যু নিয়ে চিন্তা করছে, এই ইস্যুটা নিয়ে অবশ্যই চিন্তা করতে পারে। অরিন্দম বাবু, রিঅ্যাকশন। দেখো, এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে যে করবে, অমুক করবে, তমুক করবে। আরে ভাই, 10 বছর হয়ে গেল, এখনো কেন করলো না, এইটা হচ্ছে প্রশ্ন। আর তুমি বলছিলে যে 2014 সালে এমন কিছু ভালো অবস্থা ছিল না, আমি মেনে নিয়েও বলছি যে তখনও জিওর শেয়ার হোল্ড ছিল প্রায় 20%। আজকে সেই শেয়ার হোল্ডটা কত? সরকারি যে সমস্ত ক্ষেত্র, সেই ক্ষেত্রে আগে বিএসএনএল এর কানেকশন ইউজ করা হতো, আজকে সেগুলো কোথায়? দেখো, পরিষ্কার কথা হচ্ছে যে অন্যান্য বেসরকারি সংস্থাগুলোকে সুযোগ করে দেওয়া হয়েছে, খুব ভালো কথা, তাতে আমাদের আপত্তির কিছু নেই। যখন একাধিক বেসরকারি সংস্থা সুযোগ পাবে, সেখানে মার্কেট তৈরি হবে, সেখানে কম্পিটিশন তৈরি হবে, প্রত্যেকে সার্ভিস দিতে বাধ্য থাকবে, এগুলো তো খুব ভালো কথা। এগুলো সাধারণ মানুষের জন্য শুনতে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। কিন্তু সমস্যাটা হচ্ছে, যদি আমি পার্টিকুলার কোনো কোম্পানিকে বিশেষ সুযোগ করে দেই, সুবিধে করে দেই, তখন সেটা অসুবিধের। দেখো, আমি বলছি যে এই জিও টিওর মতো কোম্পানিগুলো, তারা আজকে 5G পর্যন্ত নিয়ে এসেছে ভারতবর্ষের বুকে। জিও আজকে পর্যন্ত 4G লঞ্চ করতে পারলো না। কেন করতে পারলো না? সেই প্রশ্নের উত্তর তো দিতে হবে। সেই প্রশ্নের উত্তর তো 2014 সালের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা দেবো না। কেননা 2014 সালে যখন 2G ছিল, সেই 2G সার্ভিস জিও, 2G সার্ভিস ভোডাফোন, এয়ারটেলের মতো যে সমস্ত কোম্পানি, তারাও যেমন ইউজ করতো, সেরকম বিএসএনএল ইউজ করতো। মান উন্নয়নটা কেন হলো না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বলছিলাম যে অনৈতিক সুযোগ সুবিধা, এই যে জিওর মতো কোম্পানি, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তারপরেও তারা বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র টস্ত্র তৈরি করার সুযোগ সুবিধে পায়, লাইসেন্স পেয়ে যায়। এই টেলিকম সেক্টরে আসার জন্য তারা হাজার হাজার কোটি টাকা সরকারি সুযোগ সুবিধে পায়। তারপর যেরকম হয় আর কি, একদিকে সরকারের হাত মাথায় নিয়ে অন্যান্য কোম্পানিগুলো ধূলিসাৎ হয়ে যায়, তাদের পাততাড়ি গোটাতে বাধ্য হয়। তখন তো বুঝতে হবে যে সরকারের কোনো ম্যাল ইন্টেনশন রয়েছে এই কোম্পানি, এই পার্টিকুলার এই কোম্পানিটাকে বাঁচিয়ে রাখা এবং অন্যান্য কোম্পানিগুলোকে। আমি এই জায়গাতে অরিজিৎ বাবুর কাছে চলে আসবো। ম্যাল ইন্টেনশন রয়েছে আপনাদের? দেখুন, এটা উনি ওনার জায়গা থেকে অবশ্যই বলতে পারেন, ওনার এটা ব্যক্তিগত মতামত, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। ব্যক্তিগত নয়, দলীয় মতামত। সরকারের সেটা আপনার ব্যক্তিগত দলীয় মতামত, কিন্তু সরকারের অবশ্যই এই ধরনের কোনো ইন্টেনশন নেই। তারা প্রত্যেকটা কোম্পানিকেই অবশ্যই মানুষের সুযোগ সুবিধার জন্যই তারা কোম্পানিগুলোকে সুযোগ দিয়েছে। কিন্তু কোনো কোম্পানি যদি তার স্বেচ্ছাচারিতা চালায়, অবশ্যই সরকারের হাতে বিকল্প ব্যবস্থা থাকে। আগামী দিনে অবশ্যই যদি কোনো কোম্পানি নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করে, সরকারের হাতে অবশ্যই বিকল্প ব্যবস্থা থাকবে এবং সরকার সেটার উপর অবশ্যই নজরদারি করবে। আর আপনারা যে কথাগুলো বলছেন, দেখুন, আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন প্রাইভেট কোম্পানির যারা কর্ণধার, আজকে কোভিডের মতো সময় যেখানে ভারতবর্ষ তথা পৃথিবীতে মানে মানব সভ্যতা নির্মূল হয়ে যাচ্ছিল, সেই জায়গাতেও কিন্তু এই বড় বড় কোম্পানির মালিকরা ভারতবর্ষের বুকে যথেষ্ট পরিমাণে সরকারকে তারা সহায়তা করেছে এবং আর্থিক সহায়তা থেকে শুরু করে সব রকম সহায়তা করেছে। তখন কিন্তু এই তাদের সহায়তাগুলোর বিরুদ্ধে কংগ্রেস কোনো কথা বলেনি বা বিরোধী দলেরা কোনো কথা বলেনি। অবশ্যই তারা যে মানুষের মানে মানোন্নয়নের ক্ষেত্রে তারা ধাক্কা দিচ্ছে, যেভাবে দাম বাড়াচ্ছে, অবশ্যই এটা কষ্ট করে, এটা অস্বীকার করার কোনো মতেই জায়গা নেই। কিন্তু যেভাবে আমরা আশা করব যে এই টেলিকমের ক্ষেত্রে এই কংগ্রেস থেকে ইন্ডি জোটের নেতারা যারা প্রতিবাদ জানাচ্ছে বা অরিন্দম বাবুরা প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক একইভাবে তারা ইন্ডি জোটের শরিক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজ্যে পেট্রোল থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি করছেন, আলু, পটল, পেঁয়াজ, সবজি, ভাত মানুষ খেতে পাচ্ছে না,
অঞ্জনদা আপনারা দেখেছেন আগে আমরা যেতাম এক ব্যাগ বাজার নিয়ে আসতাম, বর্তমানে এই বাংলার বুকে আর মহারাষ্ট্রের আপনি যদি ডিফারেন্স দেখেন বা অন্যান্য রাজ্যে যেখানে এনডিএর সরকার রয়েছে বিভিন্ন রাজ্যে তার ডিফারেন্স দেখেন, সেখানে দেখবেন 100 টাকা 80 টাকা সবজির দামের ডিফারেন্স বাংলার থেকে। তখন কিন্তু কংগ্রেস, যতই অরিন্দম বাবু বলুন যে এই রাজ্যে প্রদেশ কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে, যদি সত্যিই তাই হতো তাহলে রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে তারা সংসদে দাঁড়িয়ে এই তৃণমূল নেত্রী বা এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের মতো জায়গায় তারা প্রতিবাদ জানাচ্ছেন না কেন? অবশ্যই মূল্য বৃদ্ধিটা যে কোনো ক্ষেত্রেই খারাপ, সেটা এনডিএ সরকার হোক বা ইউপিএ সরকার। তাহলে অরিজিৎ বাবু আমি দুজনকেই বলবো, অরিজিৎ বাবু এবং অরিন্দম বাবু, এই প্রথম আমি ট্রাই টিভি বাংলার থেকে একেবারে সংবাদ মাধ্যমের কর্মীর থেকে একটু বাইরে বেরিয়ে সাধারণ মানুষের হয়ে একটা কথা বলতে চাই। আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামেন, বিভিন্ন ইস্যুতে আপনারা বিভিন্ন সময়তে আন্দোলন করেন, বিক্ষোভ প্রদর্শন করেন, এটাও অত্যন্ত মেজর একটা ইস্যু। তার কারণ আজকে হয়তো আপনারা ভাবছেন যে আমরা কেন করব, কিন্তু এটা অত্যন্ত দরকারি। তার কারণ আজকে যদি এইভাবে রিচার্জ বাড়তে থাকে, এইভাবে যদি প্ল্যান বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষ কিন্তু একটা সময় পরে গিয়ে হয়তো আবারও একটা সময় না চলে আসে এরকম যে চিঠির বাতাবরণ তৈরি হয়, আবারও মানুষ চিঠি লিখতে শুরু করে আর রিচার্জ ছেড়ে দেয়। আমি জানি না সেরকম কোনো ঘটনা ঘটবে কিনা, কিন্তু একটা কথা শুধুমাত্র বলবো, আমি আসবো অরিৎবাবু আপনার কাছেই আসবো, আপনাদের দুজনের কাছেই আমাদের একটা রিকোয়েস্ট থাকবে। এবার আপনারা কোনো রকম পলিটিক্যাল গ্রাউন্ড থেকে ভুলে গিয়ে এই রিচার্জ কমানোর জন্য কোনো বিক্ষোভ প্রদর্শন করবেন? অরিজিৎ বাবু দেখুন, আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যতই ওনারা বলুন যে এগুলো বলতে ভালো লাগে, কিন্তু একদমই সরকার এটাতে যথেষ্ট চিন্তিত। আর সরকার কখন কি স্টেপ নেবে সেটা নিশ্চয়ই সবসময় আগে থেকে জানিয়ে সবকিছু করবে না। আর আবারও বলছি, সরকার হয়তো প্রাইভেট কোম্পানিগুলোর ট্যারিফ বাড়ানোতে বা তারা কিরকম মানোন্নয়ন করছে সেটাতে হস্তক্ষেপ ডিরেক্টলি করতে পারে না, কিন্তু অবশ্যই ভারত সরকার, এনডিএর সরকার, মোদিজির নেতৃত্বে অবশ্যই চিন্তা ভাবনা করবে যেভাবে বিএসএনএল এর মতো কোম্পানিগুলো আরো মানোন্নয়ন করা যায়, এবং যাতে এই প্রাইভেট কোম্পানিগুলো চাপে থাকে এবং তারা মানুষের ওপর চাপ সৃষ্টি করতে না পারে, যাতে মার্কেটে কম্পিটিশনটা সরকারি কোম্পানিগুলোর সাথেও তৈরি হয়, সেটা অবশ্যই সরকার ভেবে দেখবে যে বিএসএনএল এর মতো কোম্পানিকে যতটা মানুষের কাছে তুলে আনা যায়, যতটা সাহায্য করা যায়, যতটা সাপোর্ট দিয়ে তুলে আনা যায় সরকারি কোম্পানির মানোন্নয়নের ক্ষেত্রে, এবং বেসরকারি কোম্পানিগুলো যাতে স্বেচ্ছাচারিতা করতে না পারে সেই ব্যাপারেও সরকার অবশ্যই চিন্তা ভাবনা করবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং দলের পক্ষ থেকেও এটা ভারত সরকারের এই সিদ্ধান্তকে আমি এটা অবশ্যই সমর্থন করব আগামী দিন। অরিন্দম বাবু সাউন্ড আসছে না। যেটা বলছিলাম যে ম্যাল ইন্টেনশনের কথা, এই সমস্ত কিছু হয়েছে পরিকল্পনা মাফিক, এই সমস্ত কিছু হয়েছে পরিকল্পনা মাফিক। দেখো, আচ্ছা তুমি আর কটা কোম্পানি রয়েছে বলতো যাকে ভারত সরকার এইভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, যাদের এমনকি যাদের রেপুটেশন খারাপ, সেই খারাপ রেপুটেশন নিয়েও কেবলমাত্র আর্থিকভাবে সরকারি দলকে সাহায্য করার বিনিময় এই যে অর্থনৈতিক সাহায্যগুলো, এই যে সরকারি সাহায্যগুলো এই কোম্পানিগুলো পেয়েছে, এরম আর একটা উদাহরণ তুমি আমায় দেখাও। সেই উদাহরণটা নেই, সেই কারণেই আমরা বলতে বাধ্য হচ্ছি। দেখো, সরকারকে শুধু শুধু গালাগাল করে তো আমাদের কারোরই খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন ইস্যু ভিত্তিক কথা হয়, আমরা যখন অতীত নিয়ে বিচার করি, অতীতটা দিয়ে বিচার করি, তখন আমরা এগুলো দেখছি যে ভারতবর্ষের কেন্দ্র সরকার এগুলো একের পর এক করছে। আচ্ছা তুমি বলো তো, যে ট্রাইয়ের যে সমস্ত রুল রয়েছে, আচ্ছা বলেছে যে এই সমস্ত ব্যক্তিগত সংস্থাগুলো তারা ট্রাইয়ের রুল মানছে না। আচ্ছা ট্রাইয়ের কি এই অথরিটি গুলো নেই যে এদের কাছ থেকে জবাবদিহি চাওয়ার? আচ্ছা ট্রাইয়ের কি এই অথরিটি নেই যারা আমার দেওয়া সার্টিফিকেশনের ভিত্তিতে ব্যবসা করছে তাদের ধার ধরে বের করে দেবো? ট্রাই কি করে? ট্রাই কেবলমাত্র ফাইন আদায় করে। আচ্ছা তুমি 100টা কনজিউমারের কাছ থেকে 100 টাকা করে নিলে, আর ট্রাইকে তুমি সেই জায়গাটায় 100 টাকা দিয়ে তোমার যদি ছাড়পত্র পেয়ে যাও, তাহলে সেটা সেই কনজিউমারের তাতে কি লাভ হলো? এই জিনিসটাই বারবার করে ঘটে যাচ্ছে। এইখানেই আমাদের আপত্তি। ভারতবর্ষের সরকার একদিকে দল, আর একদিকে এই ট্রাইয়ের নামে কিছু ফাইন, এইগুলো নিয়ে ভারতবর্ষের যে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে বিপদগামী করছে, তাদের পকেট কাটছে। আমি যেটা বলছিলাম যে আমাদের
যে এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচারের পরিমাণটাকে পরিকল্পনা মাফিক বাড়িয়ে দেওয়া হয়েছে। একটা বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে, আজকে 4 জনের জন্য 4টে মোবাইল ম্যান্ডেটারি, আর সেই 4টে মোবাইল পিছু 4-200-800 টাকা আমাদের ম্যান্ডেটারি খরচা করতে আমরা বাধ্য। সেখান থেকে একজন মানুষ যার হয়তো মাসিক রোজগার 10,000 টাকা, তাকে ওই মোবাইলের জন্যই কেবল 1,000 টাকা খরচ করতে হচ্ছে। এই পরিস্থিতি তো এতদিন ছিল না। আমি বলছি ট্রাই কেন এই নিয়ম মানছে না যে এই ন্যূনতম রিচার্জের যে পয়সাটা, সেই পয়সাটা কেন কমাচ্ছে না? হ্যাঁ, হয়তো সে যে আনলিমিটেড কল, এই সমস্ত ফিচার গুলো আগেও পেতো না, এখনো পাবে না, কিন্তু ওই মিস কল দিলে কল ব্যাক করা, তার নাম্বারটাকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বাঁচিয়ে রাখা, এই ফেসিলিটিস গুলো তো তারা পাবে। এই ব্যবস্থাটা কেন তারা করছে না? আমি বলছি পশ্চিমবঙ্গের স্কুলগুলোর যেই অবস্থা, যেই কারণে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার ইন্টেনশনালি স্কুলের সার্ভিস গুলোকে কমাতে 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 আজ প্রায় শূন্যের জায়গায় নিয়ে চলে এসছে, এবং এতে করে বেসরকারি স্কুলগুলোর বাড়বাড়ন্ত হয়েছে, তাদের খরচা আমাদের পকেট থেকে চালাতে হচ্ছে। সেই একইভাবে মোবাইলের নাম করে কেন্দ্র সরকারও একই পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে করে এই বিএসএনএলটাকে হয়তো দেখা যাবে অদূর ভবিষ্যতে বিজেপির সরকার হয় কোনো বেসরকারি কোম্পানির হাতে সম্পূর্ণভাবে তুলে দিচ্ছেন, অথবা এই কোম্পানিটাকে বন্ধ করে দিচ্ছেন। আপনারা জানেন লোক ছাঁটাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আগামী দিনে যদি সরকারি এই মানে গ্রিপটা না থাকে যে কোনো সংস্থার উপর, তাতে কিন্তু আমরা মনে করছি হয়তো, দেখো অনেকেই ভাবছে যে 150 টাকা দিতে পারে সে 170 টাকাও দিতে পারবে, খুব ভালো কথা, দিতে পারবে, দিতে পারবে যাদের ওই জিনিসটা ম্যান্ডেটারি, কিন্তু যাদের জন্য এটা ম্যান্ডেটারি নয় তাদের ওপর এটা বার্ডেন। আর আমরা চাই সাধারণ মানুষের উপর থেকে বার্ডেনটা কমুক। একেবারে অরিন্দম বাবু, আপনারা বলছেন যে আপনারা বার্ডেন কমাতে চান, তাহলে কি এবার অধিবেশনে, নেক্সট কোনো অধিবেশনে কি সত্যি এই ইস্যু নিয়ে আপনারা কথা বলবেন? 100 বার বলবো, আপনারা সবাই সেটা জানতেও পারবেন। কেবলমাত্র রিচার্জের খরচা নয়, রিচার্জ তো আমাদের অন্যান্য চাল ডাল আলু গমের মতোই একদম নিত্য নৈমিত্তিক একটা ব্যবহার্য জিনিসের মধ্যে পড়ে গেছে। অবশ্যই আমরা এর বিরুদ্ধে কথা বলবো, তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বেড়েছে সেগুলো নিয়েও কথা হবে, অবশ্যই বলবো। আমরা প্রথম দিন থেকে বলে আসছি, আগামী দিনেও আমরা আমাদের রাজনৈতিক সামাজিক যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করব। বেশ, এই বিষয় নিয়ে আরও একটি বাইট আপনাদের সামনে রাখবো, একেবারে গ্রাহকদের বাইট। দেখুন। হ্যাঁ, অবশ্যই একটা তো চাপ বেড়েইছে, মানে যে কোনো জিনিসের দাম তো বাড়ছেই, ইনফ্লেশন বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তার উপরে এক্সট্রা এই চাপটা যে হচ্ছে সেটা তো আমার কেন সবারই এটার উপর ইম্প্যাক্টটা পড়ছে। এটা নিঃসন্দেহে একটা অসুবিধার ব্যাপার, বাট কিছু করার নেই, এটা তো গভর্নমেন্টের দেখার কথা। গভর্নমেন্ট যদি না দেখে, উই আর হেল্পলেস। দেখুন, মানে বিএসএনএল এর ব্যাপারে আমি যতদূর জানি যে মানে লোকে আগে বিএসএনএল, মানে আমরা সবাই বিএসএনএল ইউজ করতাম, বাট বিএসএনএল এর নেটওয়ার্ক খারাপ, তো সেই জন্য এখন লোকে জেনেও কিছু করতে পারছে না। অনেকে দেখছি যে ইন্টারেস্ট শো করছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অনেকেই বলছে যে বিএসএনএল এ পোর্ট করবে, বাট আই ডোন্ট থিঙ্ক কি লাইক মানে বিএসএনএল এ পোর্ট করে খুব একটা সুবিধা হবে, বিকজ সার্ভিস ভালো না। তো এখন মানে কিছুই করার নেই। এক্ষেত্রে যদি গভর্নমেন্ট কিছু করে, আমি আজকেই নিউজ পেপারে দেখলাম যে, নিউজ পেপার না, একটা সাইটে দেখলাম যে গভর্নমেন্ট বলছে যে মানে এই ব্যাপারে ওনারা ইন্টারফেয়ার করবে না, বিকজ 3 বছর পরে রেট বাড়িয়েছে, সো ওনারা কিছু করবে না। এখন কিছু না করলে আমরা কি করব? অরিজিৎবাবু শুনতে পেলেন, স্পষ্ট নিশ্চয়ই বাইকটা শুনতে পেরেছেন। সাধারণ মানুষ বলছে 3টে বিষয় আমি এখানে নোট ডাউন করলাম। 1, বিএসএনএলের দিকে কারো ভরসা থাকবে না, তার কারণ নেটওয়ার্ক খারাপ, প্রথম। দ্বিতীয়, তিনি বলছেন যে গভর্নমেন্ট যদি হেল্প না করে তাহলে দে আর হেল্পলেস। এবং তৃতীয় পয়েন্ট, তিনি বলছেন তিনি কোনো এক জায়গাতে আর্টিকেল এরকম দেখেছেন যেখানে গভর্নমেন্ট বলেছে যে 3 বছর পরে এই ট্যারিফ বেড়েছে, তাই এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ সরকার করবে না। আর আপনি একেবারে অন এয়ারে বলছেন যে এই বিষয়ে আপনারা পরবর্তীকালে পদক্ষেপ নেবেন। অরিজিৎবাবু, দেখুন ওনারা কি, উনি ব্যক্তিগতভাবে কি বলছেন, কিসের ভিত্তিতে বলছেন সেটা উনি বলতে পারবেন, উনি একজন দর্শক হিসেবে, কিন্তু বা উনি এই হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে বলেছেন। কিন্তু আমি আবারও বলছি যে সরকার যদি এরকম দেখে যে মানুষের অসুবিধা হচ্ছে, সেখানে কোনো সরকারই চাইবে না যে সেই জায়গায় এই পজিশনটা তৈরি হোক যে মানুষ
একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাক এবং বেসরকারি কোম্পানিগুলোর চক্রান্তে জড়িয়ে পড়ুক। অবশ্যই বিএসএনএল এর কথা আগামী দিনে ভাববে, আর ইউপি গভর্নমেন্টের কথা যত কম বলা যায় ভালো। যারা আজকে বলছে ভারত সরকার তাকাচ্ছে না, ভারত সরকার এনডিএ সরকার নাকি আম্বানিদেরকে বা শিল্পপতিদেরকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে, তাহলে তাদেরকে একটু বলবো যে ফ্ল্যাশব্যাকে চলে গিয়ে চকার দুর্নীতি কাণ্ডে কোন কোন কোম্পানিকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল সেগুলোও একটু ভেবে দেখে নিতে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে দেখুন, আমি আবারও বলছি, আমি কাদা ছোড়াছুড়ির বিপক্ষে। আমি মনে করি ব্যক্তিগতভাবে শুধু নয়, দলের পক্ষ থেকেও বলছি যে মনে করি যে এই যে কোম্পানিগুলো স্বেচ্ছাচারিতা করছে, দাম বাড়াচ্ছে, এটা মানুষকে হ্যারাস করা ছাড়া আর কিছু নয়। আবারও বলছি, সরকারের অবশ্যই কোনো চিন্তা আছে। সরকার তো সেটা মানুষকে মাইক নিয়ে সবসময় বলে করবে না। সরকার অবশ্যই আগামী দিনে নিশ্চয়ই এমন কিছু পদক্ষেপ আনবে বলে আমি বিশ্বাস করি যে বেসরকারি সংস্থাগুলো তারা দাম বাড়ানোর জায়গায় উল্টে চাপে পড়বে এবং বিএসএনএল যাতে আগামী দিনে মানুষের সামনে আরো ডেভেলপমেন্ট করতে পারে, সরকার অবশ্যই সেটা নিয়ে ভাবছে, কিন্তু সেটা সময় হলে আপনারা অবশ্যই দেখতে পাবেন, এটা আমার বিশ্বাস। আমি অরিন্দমবাবুর কাছে আসবো। অরিন্দমবাবু, একটা বিষয় শুধু জানার চেষ্টা করবো আপনার থেকে। আমাদের এই ভারতবর্ষ, মহান ভারতবর্ষ, আমাদের এই দেশে বলা হয় পভার্টি লাইন দিন দিন বাড়ে, গরিবী আনা দিন দিন বাড়ছে, এবং সেখানে দাঁড়িয়ে এতগুলো গরিব মানুষ, এতগুলো রিচার্জের পরিমাণ যদি তাদের মধ্যে বেড়ে যায়, এবং অদ্ভুতভাবে জিওর যা সার্ভিস, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে জিও এমন একজন সংস্থা যেখানে হঠাৎ করে তারা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করছেন, যদিও বা তাদের সেই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু টেলিকম কোম্পানিতে তিনি দিনের পর দিন তারা গ্রো করছে, এবং সেখানে সাধারণ মানুষ এক প্রকার মরিয়া হয়ে পড়ছে সেগুলোকে ব্যবহার করার জন্য, তার কারণ তাদের কাছে কোনো রাস্তা নেই। অরিন্দমবাবু, পভার্টি লাইনের উপর বেস করে এই বিষয়টি একটু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে জিজ্ঞেস করব, কি মনে করেন আপনি, কি হতে চলেছে পরবর্তীকালে? এটা অ্যাবসলিউটলি পকেট কাটার রাজনীতি, পকেট কাটার ধান্দা। আমি পরিষ্কার করে বলছি, দেখো, জিও এমন একটা কোম্পানি, তারা আগে রিলায়েন্সের নাম করেছিল, সেই পরিবারের হাতে, সেই ব্যবসায়ী গোষ্ঠীর হাতে রিলায়েন্স নাম করেছিল। একদিন হঠাৎ করে তারা তাদের কোম্পানিটা তুলে দিলেন। এই যাদের রেপুটেশন, তাদের আবার নতুন করে ব্যবসা করার সুযোগ দেওয়া হলো, কোটি কোটি টাকা অনুদান দিয়ে। পরিষ্কার করে বলছি, কেন? রেপুটেশন ম্যাটার্স। তুমিও এমন একজন দোকানদারের কাছে নিশ্চয়ই যাবে না যে তোমাকে পচা মাল খাওয়ায়, যে মানে তুমি পচা মাল নিয়ে আসার সেই দোকান থেকে তোমাকে খাওয়ালে সেই দোকানে তুমিও আর যাবে না। কিন্তু আমরা বাধ্য হলাম জিওর কাছে যেতে, জিওর কাছে আত্মসমর্পণ করতে, কারণ সরকারি হাত ওদের মাথায় ছিল। একটা কোম্পানি কিভাবে, তুমি বলো তো, কোন আলাদিনের চিরাগ এদের হাতে রয়েছে যে আপনাদের প্রায় 2 বছর ধরে সম্পূর্ণ বিনে পয়সায় সার্ভিস দিল? কোন আলাদিনের প্রদীপ তাদের হাতে ছিল না, কেবলমাত্র সরকারি সহযোগিতা তাদের ছিল। আর বারবার করে আমার বিজেপির বন্ধু বলছেন সরকার দেখবে, সরকার দেখবে। সরকার আজ পর্যন্ত কোন জিনিসটা দেখেছে তুমি আমায় বলো তো? এই যে আমরা বারবার করে বলি পেট্রোলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, এরা তখন বলে যে ইউপি আমলের ছিল। আমরা তখন বলি যে ইউপি এর আমলে ক্রুড অয়েলের যা দাম ছিল, আজকে সেই দামটা ক্রুড অয়েলের দামের অর্ধেক, আর পেট্রোলের দাম সেদিন যা ছিল আজকে সেইটা তার দ্বিগুণ। তো তারপরে কি এই সরকার এখনো পর্যন্ত শুনেছে? এখনো পর্যন্ত পেট্রোলের দাম কমানোর কোনো ব্যবস্থা তারা নিয়েছে? নেয়নি। কিন্তু ওই বলছিলাম প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, কৃষি বিলকে তারা মেনে ফেরত নিতে বাধ্য হয়েছে। এই সরকার একমাত্র যদি ওই হাজার হাজার মানুষের রক্ত দেখে, তাহলে তারা হয়তো এই বিষয়ে ব্যবস্থা নিতে পারে, অথবা তাদের কান ধরে শোনাতে হবে। ঠিক যেরকম ভারতবর্ষের সাধারণ মানুষ এই হিসেবে এই লোকসভা নির্বাচনে তাদের শোনানোর ব্যবস্থা করে দিয়েছে, তাদের 400 পারের স্বপ্ন। আমি একেবারে অন্তিম দিকে চলে এসেছি। এবার আপনাদের দুজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো এই যাবতীয় বিষয় নিয়ে। আমি প্রথম সুযোগ দেবো বেশ অরিন্দমবাবু, আমি সুযোগ দেবো অরিজিৎ বাবু। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বল। দেখুন, 3 বছর বাদে তারা দাম বাড়িয়েছে, অবশ্যই তাদেরকে দেখতে হবে যে কোম্পানিগুলোকে, যে মানোন্নয়নের দিকেও তারা যেমন দামটা বাড়িয়েছে, তেমন কোম্পানিকে সেই সার্ভিসটাও দিতে হবে। এটাও অবশ্যই মানুষের দাবি থাকা উচিত, এবং এটাও বুঝতে হবে যে জিওকে নিয়ে যে এত সমালোচনা হচ্ছে, মানুষ যে এত ওয়ারিড জিওর ব্যাপারে, সুতরাং জিও নিশ্চয়ই এতদিন ধরে সার্ভিসটা ভালো দিয়েছে।
এটাও আপনাকে বুঝতে হবে। আমরা আমি ব্যক্তিগতভাবেও জিও ইউজ করি, আমার মতো বহু মানুষ ইউজ করে, আমরা কিন্তু সার্ভিসটা ভালো পেয়েছি, এটা অস্বীকার করার কখনোই জায়গা নেই। যেখানে অন্যান্য কানেকশন পাওয়া যায় না সেখানে কিন্তু জিওর কানেকশন পাওয়া যায়, এবং জিও কিন্তু মানুষের কাছে একটা অপরিহার্য হয়ে উঠেছে বলেই মানুষ এতটা ওয়ারিড। না হলে মানুষ জিওকে সাইড করে দিত, বলতো ঠিক আছে জিও দাম বাড়িয়েছে আমি অন্য কানেকশন নেব। এবং আপনাকে বুঝতে হবে অন্যান্য কোম্পানিগুলো নিশ্চয়ই তাদের, আমি তো বলছি যে দাম বাড়িয়েছে যেটা স্বেচ্ছাচারিতা করছে এটা খারাপ, কিন্তু তাদের মান উন্নয়নের দিকে নজর অবশ্যই দেওয়া উচিত। আর সরকার যথেষ্ট ওয়াকিবহাল, সরকারের প্রত্যেকটা ক্ষেত্রেই সরকার কিন্তু ওয়াকিবহাল। কারা কি করছে গোটা মানে ভারতবর্ষের বুকে বিভিন্ন ডিপার্টমেন্টে কি চলছে সেটা দেখার জন্য নজরদারিতে সরকারের লোক অবশ্যই রয়েছে। আর মানুষের রক্ত দেখার পর সরকার সিদ্ধান্ত নেবে, এটা একদমই ভুল। অবশ্যই সরকার ওয়াকিবহাল এবং সরকার কি করবে সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। অরিন্দম বাবুর সময় শেষ, সরাসরি চলে যাবো অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে, বলুন। আগামী দিনে কবে দেখতে পারবো সেটা জানতে পারলে ভালো হতো, নইলে আবার তোমাকে অনুরোধ করবো যে তুমি এরকম একটা শো করো যেখানে আমরা এই আগামী দিনটা কবে হবে, কবে দেখতে পারলাম আর কি দেখলাম সেইটা নিয়ে আলোচনা করতে পারবো। যাই হোক, আমি পরিষ্কার করে বলছি যে কেবলমাত্র অভিযোগটা জিওর বিরুদ্ধে নয়, আমাদের অভিযোগটা জিওকে যে অনৈতিকভাবে পাইয়ে দেওয়াটা হয়েছে সরকারি তরফ থেকে, আমাদের বিরোধিতাটা তার বিরুদ্ধে। এবং এই করতে গিয়ে যে সমস্ত ছোট ছোট কোম্পানিগুলো আজকে বন্ধ হয়ে গেছে আমরা তাদের পক্ষে, আর পরিষ্কারভাবে কেবলমাত্র তাদের পক্ষে এই কারণে নয় যে তারা বন্ধ হয়ে গেছে আহারে করতে হবে, আমরা তাদের পক্ষে এই কারণেও, কারণ তারা কম পয়সায় কনজিউমার যারা রয়েছে তাদেরকে সার্ভিসটা দিত। আমরা পরিষ্কারভাবে যেই কোম্পানিগুলো, যেই অথরিটি গুলো সাধারণ মানুষকে কম পয়সায় সার্ভিস দেয়, আমরা তাদের পক্ষে, সেই মানুষগুলোর পক্ষে দাঁড়িয়ে আজকে এই প্রশ্নটা করছি। এই আজকে যদি জিও আবার নতুন করে সাধারণ মানুষের যে আমি যে ন্যূনতম রিচার্জের পয়সাটা কমায় ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে, যেগুলো সাধারণ মানুষের জন্য প্রয়োজন, তাহলে আমাদের জিওর বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকে না। এই অভিযোগটা কেবল জিও নয়, জিও, এয়ারটেল, ভোডাফোন, যেই 3টে সংস্থা আজকে ভারতীয় টেলিকমকে নিয়ন্ত্রণ করছে, এই অভিযোগটা কিন্তু তাদের বিরুদ্ধে। আর জিওর বিরুদ্ধে মূলত অভিযোগটা তাদের অনৈতিকভাবে সরকারি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ টাইপ টিভি বাংলায় আসার জন্য, এক কথা অঞ্জনের সাথে সময় দেওয়ার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, মূলত এইভাবে জিওর রিচার্জ বাড়াকে নিয়ে সত্যি কেন্দ্রীভূত হয়েছে সমস্যা, এবং এই সমস্যাকে ঘিরে সাধারণ মানুষ পরবর্তীকালে সত্যি জিওকে ভালোবেসে রেখে দেবে নাকি জিওকে বর্জন করবে, এবার সেটাই দেখার। নাকি অরিজিৎ বাবুর কথা অনুসারে কিছুটা ইঙ্গিত পাওয়া গেল, হ্যাঁ জিওর দিকে তাদের একটু সমর্থন তো রয়েছে, কিন্তু তাদের কথাতে আরও একটা বিষয় রয়েছে যে তারা স্বেচ্ছাচারিতাও করছে, অর্থাৎ জিও স্বেচ্ছাচারিতাও করছে। কিন্তু বিএসএনএল নিয়ে কবে ভাববে সরকার, নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন টাইপ টিভি বাংলার পর্দায়, প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় এরকমই টান টান শো দেখার জন্য নজর রাখুন টাইপ টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।